কাবুলের রাস্তাঘাট, বাজারহাট, উজির নাজির গুরুচণ্ডালের সঙ্গে যোগসূত্র স্থাপিত হলো বটে, কিন্তু গোটা দেশের সঙ্গে মোলাকাত হওয়ার আশা দেখলুম কম। আর নগর জনপদ উভয় ক্ষেত্রে যেসব অদৃশ্য শক্তি শান্তির সময় মন্দর গতিতে এবং বিদ্রোহে বিপ্লবের সময় দুর্বার বেগে চলে, সেগুলোর তাল ধরা বুঝলুম আরও শক্ত, প্রায় অসম্ভব। আফগানিস্তানের মেরুদণ্ড তৈরি হয়েছে জনপদবাসী আফগান উপজাতিদের নিয়ে, অথচ তাদের অর্থনৈতিক সমস্যা, আভ্যন্তরীণ শাসন প্রণালী, আচার ব্যবহার সম্বন্ধে আজ পর্যন্ত কোনো কেতাব লেখা হয়নি। কাবুলে এমন কোনো গুণের সন্ধানও পাইনি যিনি সেই সম্বন্ধে তত্ত্বজ্ঞান বিতরণ করুন, আর নাই করুন অন্তত একটা মোটামুটি বর্ণনাও দিতে পারেন। ইতিহাস আলোচনা করতে গিয়ে কাবুলিরা প্রায় বলেন, তারপর সিনওয়ারিরা বিদ্রোহ করল। কিন্তু তখন যদি প্রশ্ন করেন বিদ্রোহ করল কেন, তবে উত্তর পাবেন মোল্লারা তাদের খ্যাপালো বলে। কিন্তু তারপরেও যদি প্রশ্ন শোধান যে উপজাতিদের ভেতরে এমন কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক উষ্ণ বাতাবরণের সৃষ্টি হয়েছিল যে মোল্লাদের ফুলকি দেশময় আগুন ধরাতে পারল, তাহলে তার আর কোনো উত্তর পাবেন না। মাত্র একজন লোক, তিনিও ভারতীয়, আমাকে বলেছিলেন, মোদ্দা কথা হচ্ছে এই যে বিদেশির পণ্য বাহিনী লুটতরাজ না করলে গরিব আফগানিস্তানের চলে না বলে সভ্য দেশের ট্রেড সাইকেলের মতো তাদেরও বিপ্লব আর শান্তির চড়াই উতরাই নিয়ে জীবনযাত্রা সম্পূর্ণ করতে হয়। গ্রামের অবস্থা যেটুকু শুনতে পেলুম তার থেকে মনে হলো শান্তির সময় গ্রামবাসীর সঙ্গে শহরবাসীর মাত্র এইটুকু যোগাযোগ যে গ্রামের লোক শহরে এসে তাদের ফসল, তরকারি, দুম্বা, ভেড়া বিক্রয় করে সস্তা দরে, আর সামান্য যে দুই একটি অত্যাবশ্যক দ্রব্য না কিনলেই নয় তাই কেনে আকড়া দরে। সভ্য দেশের শহরবাসীরা বাদবাকির বদলে গ্রামের জন্য স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট বানিয়ে দেয়। কাবুলের গ্রামের সরকারের কোনো প্রতিষ্ঠান নেই বললেই হয়। কতকগুলি ছেলে সকালবেলা গায়ের মসজিদে জড়ো হয়ে গলা ফাটিয়ে আম পাড়াও মুখস্থ করে, এই হলো বিদ্যাচর্চা। তাদের তদারক কর্নেওয়ালা মোল্লাই গায়ের ডাক্তার। অসুখ বিসুখে তাবিজ কবচ তিনিই লিখে দেন, ব্যামো শক্ত হলে পানি পড়ার বন্দোবস্ত, আর মরে গেলে তিনিই তাকে নাইয়ে ধুয়ে গোড় দেন। মোল্লাকে পোষে গায়ের লোক। খাজনা দিয়ে তার বদলে আফগান গ্রাম যখন কিছুই ফেরত পায় না, তখন সে যে বড় অনিচ্ছায় সরকারকে টাকাটা দেয়, এ কথা সকলেই আমাকে ভালো করে বুঝিয়ে বললেন, যদিও তার কোনো প্রয়োজন ছিল না। দেশময় অশান্তি হলে আফগান গায়ের শিখে বসার ক্ষতি হয় না, বরঞ্চ তার লাভ। রাইফেল কাঁধে করে জোয়ানরা তখন লুটে বেরোয়। বিধিদত্ত আফগানিস্তানের অশান্তিও বিধিদত্ত। সেই হিড়েকে দু পয়সা কামাতে আপত্তি কী? ফ্রান্স জার্মানিতে লড়াই লাগলে যেরকম জার্মানরা মার্চ করার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলে, নাক প্যারিস, নাক প্যারিস, প্যারিস চলো, প্যারিস চলো, আফগানরা ঠিক তেমনি বলে, বি আ ব কাবুল, ব রম ব কাবুল, কাবুল চলো, কাবুল চলো। শহরে বসে আছেন বাদশাহ, তার প্রধান কর্ম আফগান উপজাতির লুণ্ঠন লিপসাকে দমন করে রাখা। তার জন্য সৈন্য দরকার, সৈন্যকে মাইনে দিতে হয়, গোলাগুলির খরচা তো আছেই। শহরের লোক তার খানিকটা জোগায় বটে, কিন্তু মোটা টাকাটা আসে গাঁ থেকে, তাই এক অদ্ভুত অবিচ্ছেদ্য বন্ধনের সৃষ্টি হয়। খাজনা তোলার জন্য সেপাই দরকার, সেপাই পোষার জন্য খাজনার দরকার। এ চক্র যিনি ভেদ করতে পারেন তিনিই যোগীবর, তিনিই আফগানিস্তানের বাদশাহ। তিনি মহাপুরুষ, সন্দেহ নেই। যে আফগানের দাঁতের গোড়া ভাঙার জন্য তিনি শিলনোড়া কিনতে চান, সেই আফগানের কাছ থেকেই সে পয়সা তিনি আদায় করে নেন। ঘানি থেকে যে তেল বেরোয়, ঘানি সচল রাখার জন্য সেইটুকু ওই ঘানিতেই ঢেলে দিতে হয়। সামান্য যেটুকু বাঁচে তাই দিয়ে কাবুল শহরের জৌলুস, কিন্তু সে এতই কম যে তা দিয়ে নতুন নতুন শিল্প গড়ে তোলা যায় না, শিক্ষা দীক্ষার জন্য ব্যাপক কোনো প্রতিষ্ঠান নির্মাণ করা যায় না। কাজেই কাবুলে শিক্ষিত সম্প্রদায় নেই বললেই চলে। কিন্তু তাই বলে কাবুল সম্পূর্ণ অশিক্ষিত বর্বর এ কথা বলা ভুল। কাবুলের মোল্লা সম্প্রদায় ভারতবর্ষ আফগানিস্তানের যোগাযোগের ভগ্নাবশেষ, কথাটা বুঝিয়ে বলতে হয়। কাবুলের দরবারি ভাষা ফার্সি, কাজেই সাধারণ বিদেশির মনে এই বিশ্বাস হওয়াই স্বাভাবিক যে কাবুলের সংস্কৃতিগত সম্পর্ক ইরানের সঙ্গে। কিন্তু ইরান শিয়া মতবাদের অনুরাগী হয়ে পড়ায় সুন্নি আফগানিস্তানের শিক্ষা দীক্ষা পাওয়ার জন্য ইরান যাওয়া বন্ধ করে দিল। অথচ দেশ গরিব, আপন প্রতিষ্ঠান গড়ে তুলবার মতো সামর্থ্য তার কোনো কালে ছিল না। এদিকে পাঠান, বিশেষ করে মোগল যুগে ভারতবর্ষের ঐশ্বর্য দিল্লি লাহোরে ইসলাম ধর্মের সুন্নি শাখার নানা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলল। শিক্ষাদানের মাধ্যমে ফার্সি, কাজেই দলে দলে কাবুল কান্দাহারের ধর্মজ্ঞান পিপাসু ছাত্র
ভারতবর্ষে এসে এইসব প্রতিষ্ঠানে প্রবেশ করল। এতে আশ্চর্য হবার কিছু নেই। পরবর্তী যুগে কাবুলিরা বৌদ্ধশাস্ত্র অধ্যয়ন করার জন্য তক্ষশিলায় আসত। আফগানিস্তানে যেসব প্রাচীন প্রাচীরচিত্র পাওয়া গিয়েছে সেগুলো অজান্তার ঐতিহ্যে আঁকা। চীন বা ইরানের প্রভাব তাতে নগণ্য। এই ঐতিহ্য এখনও লোপ পায়নি। কাবুলের উচ্চশিক্ষিত মৌলভী মাত্রই ভারতে শিক্ষিত ও যদিও ছাত্রাবস্থায় ফার্সির মাধ্যমে এদেশে জ্ঞান চর্চা করে গিয়েছে, তবু সঙ্গে সঙ্গে দেশজ উর্দু ভাষাও শিখে নিয়ে গিয়েছেন। গ্রামের অর্ধশিক্ষিত মোল্লাদের উপর এদের প্রভাব অসীম এবং গ্রামের মোল্লাই আফগান জাতির দৈনন্দিন জীবনের চক্রবর্তী। বিংশ শতাব্দীর শিক্ষিত জগৎ ধর্মযাজক সম্প্রদায়ের নিন্দায় পঞ্চমুখ। এরা নাকি সর্বপ্রকার প্রগতির শত্রু। এদের সৃষ্টি নাকি সবসময় অতীতের দিকে ফেরানো এবং সে অতীত নাকি মানুষের সুখ দুঃখে মেশানো। পতন অভ্যুদয়ে গড়া অতীত নয়, সে অতীত নাকি আকাশ কুসুমজাত সত্যযুগের শাস্ত্রীয় অচলায়তনের অন্ধপ্রাচীর নিবদ্ধ। তুলনাত্মক ধর্মশাস্ত্রের পুস্তক লিখতে বসিনি, কাজেই পৃথিবীর সর্বধর্মযাজক সম্প্রদায়ের নিন্দা বা প্রশংসা করা আমার কর্ম নয়। কিন্তু আফগান মোল্লার একটি সাফাই না গাইলে অন্যায় করা হবে। সে সাফাই তুলনা দিয়ে পেশ করলে আমার বক্তব্য খোলাসা হবে। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ভারতবর্ষের গ্রামে গ্রামে কর্ণধার ছিলেন মোল্লা, মৌলভী, শাস্ত্রী, ভট্টাচ। কিন্তু এরা দেশের লোককে উত্তেজিত করে ইংরেজের উচ্ছেদ সাধন করতে পারেননি। অথচ আফগান মোল্লার কট্টর দুশ্মনও স্বীকার করতে বাধ্য হবে যে ইংরেজকে তিনবার আফগানিস্তান থেকে কান ধরে বের করার জন্য প্রধানত দায়ী আফগান মোল্লা। আহা আহা, এরপর আর কী বলা যেতে পারে আমি তো ভেবেই পাই না। এরপর আর আফগান মোল্লার কোনো দোষ ক্ষমা না করে থাকা যায়? কমজোর কলম আফগান মোল্লার তারিফ গাইবার মতো ভাষা খুঁজে পায় না। পাশ্চাত্য শিক্ষা পেয়েছেন এমন লোক আফগানিস্তানের 2 ডজন হবেন কিনা সন্দেহ। দেশে যখন শান্তি থাকে তখন এদের দেখে মনে হয় এরাই বুঝি সমস্ত দেশটা চালাচ্ছেন। অশান্তি দেখা গেলেই এদের খুঁজে পাওয়া যায় না। এদের সঙ্গে আলাপচারি হলো, দেখলুম প্যারিস 3 বছর কাটিয়ে এসে এরা মার্সেল পোস্তু, আন্দ্রে জিদের বই পড়েননি, বার্লিন ফেরতা ডিওরের নাম শুনেননি, রিলেকের কবিতা পড়েননি। মিল্টন, বাল্মীকি মিলিয়ে মধুসূদন যে কাব্য সৃষ্টি করেছেন তারই মতো গ্যাটে ফেরদৌসি মিলিয়ে কাব্য রচনা করার মতো লোক কাবুলে জন্মাতে এখনও ঢের বাকি। তাহলে দাঁড়ালো এই, বিদেশ ফেরতা জ্ঞান পল্লবগ্রাহী এবং দেশের নারীর সঙ্গে এদের যোগ নেই। মোল্লাদের অধিকাংশ অশিক্ষিত, যারা পণ্ডিত তাদের 7 খুন মাফ করলেও প্রশ্ন থেকে যায়, ইংরেজ রুশকে ঠেকিয়ে রাখাই কি আফগানিস্তানের চরম মুখ্য? দেশের ধন দৌলত বাড়িয়ে শিক্ষা সভ্যতার জন্য যে প্রচেষ্টা, যে আন্দোলনের প্রয়োজন, মৌলভী সম্প্রদায় কি কোনোদিন তার অনুপ্রেরণা জোগাতে পারবেন? মনে তো হয় না। তবে কি বাধা দেবেন? বলা যায় না। পৃথিবীর সব জাত বিশ্বাস করে যে তার মতো ভুবন বরণ্য জাত আর দুটো নেই। গরিব জাত তার উপর আরেকটা বিশ্বাস যে তার দেশের মাটি খুঁড়লে সোনা, রূপো, তেল বেরোবে। তার জোরে সে বাকি দুনিয়া ইস্তেক, চন্দ্র, সূর্য কিনে ফেলতে পারবে। নিরপেক্ষ বিচারে জোর করে কিছু বলা শক্ত, কিন্তু একটা বিষয়ে কোনো সন্দেহ নেই যে যদি কিছু না বেরোয় তবে আফগানিস্তানের পক্ষে ধনী হয়ে শিক্ষা দীক্ষা বিস্তার করার অন্য কোনো সামর্থ্য নেই। সত্যযুগে মহাপুরুষরা ভবিষ্যৎবাণী করতেন, কলিযুগে গণৎকাররা করে। পাকাপাকি ভবিষ্যৎবাণী করার সাহস আমার নেই, তবু অনুমান করি ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে শক্তিশালী হওয়া মাত্র আবার আফগানিস্তান ভারতবর্ষের হার্দিক সম্পর্ক স্থাপিত হবে। কাবুল, কান্দাহারের বিদ্যার্থীরা আবার লাহোর, দিল্লিতে পড়াশোনা করতে আসবে। প্রমাণ আর কি? প্যারিস বাসিন্দা ইংরেজি বলে না, ভিয়েনার লোক ফরাসি বলে না, কিন্তু বুডাপেস্টের শিক্ষিত সম্প্রদায় এখনও জার্মান বলেন। জ্ঞানান্বেষণে এখনও ভিয়েনা যান। ভিন্ন রাষ্ট্র নির্মিত হলেই তো আর ঐতিহ্য সংস্কৃতির যোগসূত্র ছিন্ন করে ফেলা যায় না। কাবুলের মৌলভী সম্প্রদায় এখনও উর্দু বলেন। ভারতবর্ষ বর্জন করে এদের উপায় নেই। ঝগড়া যদি করেন তবে সে 3 দিনের তরে। উর্দু যে এদেশে একদিন কতটা ছড়িয়ে পড়েছিল তার প্রমাণ পেলুম হাতে নাতে। আগেই বলেছি, আমার বাসা ছিল কাবুল থেকে 2.5 মাইল দূরে। সেখান থেকে আরও মাইল 2 দূরে নতুন শহরের পত্তন হচ্ছিল। সেখানে যাবার চওড়া রাস্তা আমার বাড়ির সামনে দিয়েই চলে গিয়েছে। অনেক পয়সা খরচ করে অতি যত্নে তৈরি রাস্তা। 2 দিকে সারি বাঁধা সাইপ্রেস গাছ, স্বচ্ছ জলের নালা, পায়ে চলার আলাদা পথ, ঘোড়সওয়ারদের জন্য পৃথক বন্দোবস্ত। এই রাস্তা কাবুলিদের বুলভার। বিকেল হতে না হতেই মোটর, ঘোড়ার গাড়ি, বাইসাইকেল,
ঘোড়া চড়ে 20 লোক এই রাস্তা ধরে নতুন শহরে হাওয়া খেতে যায়। হেঁটে বেড়ানো কাবুলিরা পছন্দ করে না। প্রথম বিদেশি ডাক্তার যখন এক কাবুলি রোগীকে হজমের জন্য বেড়াবার উপদেশ দিয়েছিলেন, তখন কাবুলি নাকি প্রশ্ন করেছিল যে পায়ের পেশিকে হয়রান করে পেটের অন্ন হজম হবে কি করে। বিকেলবেলা কাবুল না গেলে আমি সাইপ্রেস শাড়ির গা ঘেঁষে ঘেঁষে পায়চারি করতুম। এসব জায়গা সন্ধ্যার পর নিরাপদ নয় বলে রাস্তায় লোক চলাচল তখন প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যেত। এক সন্ধ্যায় যখন বাড়ি ফিরছি, তখন একখানা দামি মোটর ঠিক আমার মুখোমুখি হয়ে দাঁড়ালো। স্টিয়ারিংয়ে এক বিরাট বপু কাবুলি ভদ্রলোক, তার পাশে মেম সাহেবের পোশাকে এক ভদ্র মহিলা। হ্যাটের সামনে বুলানো পাতলা পর্দার ভেতর দিয়ে যেটুকু দেখা গেল, তার থেকে অনুমান করলুম ভদ্রমহিলা সাধারণ সুন্দরী নন। নমস্কার অভিবাদন কিছুই না। ভদ্রলোক সোজাসুজি জিজ্ঞেস করলেন, ফার্সি বলতে পারেন? আমি বললুম, অল্প অল্প। দেশ কোথায়? হিন্দুস্তান। তখন ফার্সি ছেড়ে ভদ্রলোক ভুল উর্দুতে কিন্তু বেশ স্বচ্ছন্দে জিজ্ঞাসা করলেন, প্রায়ই আপনাকে অবেলায় এখানে দেখতে পাই। আপনি বিদেশি বলে হয়তো জানেন না যে এ জায়গায় সন্ধ্যার পর চলাফেরা করাতে বিপদ আছে। আমি বললুম, আমার বাসা কাছেই। তিনি জিজ্ঞেস করলেন, সে কী করে হয়? এখানে তো অজপাড়াগা, চাষাভুষোরা থাকে। আমি বললুম, বাদশাহ এখানে কৃষি বিভাগ খুলেছেন। আমরা জনা তিনেক বিদেশি একসঙ্গে এখানে থাকি। আমার কথা ভদ্রলোক তার স্ত্রীকে ফার্সিতে তর্জমা করে বুঝিয়ে দিচ্ছিলেন। তিনি হ্যাঁ না কিছুই বলছিলেন না। তারপর জিজ্ঞেস করলেন, কাবুল শহরে দোস্ত আশনা নেই? একা একা বেরোনোতে দিল হয়রান হয় না? আমার বিবি বলছিলেন, বাচ্চা গম মিখরুদ, ছেলেটার মনে সুখ নেই। তাই তো আপনার সঙ্গে আলাপ করলুম। বুঝলুম ভদ্রমহিলার সৌন্দর্য মাতৃত্বের সৌন্দর্য। নিচু হয়ে আদাব তাসলিমবাদ জানালুম। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, টেনিস খেলতে পারেন? হ্যাঁ। তবে কাবুল এলেই আমার সঙ্গে টেনিস খেলে যাবেন। আমি জিজ্ঞেস করলুম, অনেক ধন্যবাদ, কিন্তু আপনার কোর্ট কোথায়? আপনার পরিচয় তো পেলুম না। ভদ্রলোক প্রথমে একটু অবাক হলেন, তারপর সামলে নিয়ে বললেন, আমি? ওহ, আমি মইনুস সুলতান। আমার টেনিস কোর্ট ফরেন অফিসের কাছে। কাল আসবেন। বলে আমাকে ভালো করে ধন্যবাদ দেবার ফুরসত না দিয়েই মোটর হাঁকিয়ে চলে গেলেন। এতক্ষণ লক্ষ্য করিনি, মোটরের প্রায় 20 গজ পেছনে দাঁড়িয়ে আমার ভৃত্য আব্দুর রহমান অ্যারোপ্লেনের প্রোপেলারের বেগে 2 হাত নেড়ে নেড়ে আমাকে কী বোঝাবার চেষ্টা করছে। মোটর চলে যেতেই ইঞ্জিনের মতো ছুটে এলো, বলল, মইনুস সুলতানে। আমি জিজ্ঞেস করলুম, লোকটি কে বটেন? আব্দুর রহমান উত্তেজনায় ফেটে চৌচির হয় আর কি। আমি যতই জিজ্ঞেস করি মইনুস সুলতানে কে, সে ততই মন্ত্রোচ্চারণের মতো শুধু বলে, মইনুস সুলতানে। শেষটায় নৈরাশ্য, অনুযোগ, ভর্ৎসনা মিশিয়ে বলল, চেনেন না? বরাদারে আলা হজরত, বাদশার ভাই, বড় ভাই। আপনি করেছেন কি? রাজবাড়ির সকলের হাতে চুমু খেতে হয়। আমি বললুম, রাজবাড়িতে লোক সব শুদ্ধ কজন, না জেনে তো আর চুমু খেতে আরম্ভ করতে পারিনি। সকলের পোষাবার আগে আমার ঠোঁট ক্ষয়ে যাবে না তো? আব্দুর রহমান শুধু বলে, ইয়া আল্লাহ, ইয়া রাসুল। করেছেন কি? আমি জিজ্ঞেস করলুম, তা উনি যদি রাজার বড় ভাই হবেন, তবে উনি রাজা হলেন না কেন? আব্দুর রহমান প্রথমে মুখ বন্ধ করে তার উপর হাত রাখল, তারপর ফিস করে বলল, আমি গরিব, তার কি জানি, কিন্তু এসব কথা শুধোতে নেই। সে রাত্রে খাওয়া দাওয়ার পর আব্দুর রহমান যখন ঘরের এক কোণে বাদামের খোসা ছাড়াতে বসলো, তখন তার মুখে ওই এক মইনুস সুলতানের কথা ছাড়া আর কিছু নেই। 2-3 বার ধমক দিয়ে হার মানলুম। বুঝলুম সরল আব্দুর রহমান মনে করেছে আফগানিস্তান যখন কাকা মামা শালার দেশ, অর্থাৎ বড় লোকের নেক নজর পেলে সব কিছু হাসিল হয়ে যায়, তখন আমি রাতারাতি উজির নাজির কেউ কেটা কিছু না কিছু একটা হয়েই যাব। ততক্ষণে অভিধান খুলে দেখে নিয়েছি মইনুস সুলতানের সমাসের অর্থ যুবরাজ। যুবরাজ রাজা হলেন না, হলেন ছোট ভাই। সমস্যাটার সমাধান করতে হয়। মইনুস সুলতান বা যুবরাজ রাজা না হয়ে ছোট ছেলে কেন রাজা হলেন, সেই সমস্যার সমাধান করতে হলে খানিকটা পিছিয়ে এ শতকের গোড়ায় পৌঁছাতে হয়। বাঙালি পাঠক এখানে একটু বিপদগ্রস্ত হবেন। আমি জানি বাঙালি, তা তিনি হিন্দুই হন আর মুসলমানই হন। আরবি ফার্সি মুসলমানি নাম মনে রাখতে বা বানান করতে অল্প বিস্তর কাতর হয়ে পড়েন। এ কথা জানি বলেই এতক্ষণ যতদূর সম্ভব কম নাম নিয়েই নাড়াচাড়া করেছি। বিশেষত আন্তল ফ্রান্সের মতো গুণী যখন বলেছেন, পাঠকের কাছ থেকে বড্ড বেশি মনোযোগ আশা করো না, আর যদি মনস্কামনা এই হয় যে তোমার লেখা শত শত বছর পেরিয়ে গিয়ে পরবর্তী যুগে পৌঁছক,
তাহলে হালকা হয়ে ভ্রমণ করো। আমার সে বাসনা নেই, কারণ ভাষা এবং শৈলী বাবদে আমার অক্ষমতা সম্বন্ধে আমি যথেষ্ট সচেতন। কাজেই যখন ক্ষমতা নেই, বাসনাও নেই, তখন পাঠকের নিকট ঈষৎ মনোযোগের প্রত্যাশা করতে পারি। মৌসুমি ফুলে মনোযোগ বেশি চাই। দুদিনের অতিথিকে তোয়াজ করতে মহা কঞ্জুসও রাজি হয়। আমির আব্দুর রহমান, তার থেকে আমির হবিবুল্লাহ নসরুল্লাহ, আমির হবিবুল্লাহ থেকে মইনুস সুলতান যুবরাজ, ইনায়েতুল্লাহ মাতা মৃতা, নসরুল্লাহ থেকে কন্যা যুবরাজের নিকট বাগদত্তা, তার থেকে আমানুল্লাহ মাতা হবিবুল্লাহর দ্বিতীয় মহিষী রানীমা উলিয়া হজরত। যে সময়ের কথা হচ্ছে তখন আফগানিস্তানের কর্তা বা আমির ছিলেন হবিবুল্লাহ। তার ভাই নসরুল্লাহ মোল্লাদের এমনই খাসা পেয়ারা ছিলেন যে বড় ছেলে মইনুস সুলতানের তার মরার পর আমির হবেন এই ঘোষণা হবিবুল্লাহ বুকে হিম্মত বেঁধে করতে পারেননি। বরঞ্চ দুই ভাইয়ে এই নিষ্পত্তি হয়েছিল যে হবিবুল্লাহ মরার পর নসরুল্লাহ আমির হবেন, আর তিনি মরে গেলে আমির হবেন মইনুস সুলতানে। এই নিষ্পত্তি পাকাপোক্ত করার মতলবে হবিবুল্লাহ নসরুল্লাহ দুই ভাইয়ে মীমাংসা করলেন যে মইনুস সুলতানে নসরুল্লাহর মেয়েকে বিয়ে করবেন। হবিবুল্লাহ মনে মনে বিচার করলেন, আর যাই হোক, নসরুল্লাহ জামাইকে খুন করে দামাদকুশ আখ্যায় কলঙ্কিত হতে চাইবেন না। ঐতিহাসিকদের স্মরণ থাকতে পারে যোধপুরের রাজা অজিত সিং যখন সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সঙ্গে একজোট হয়ে জামাই দিল্লির বাদশাহ ফবরুখসিয়ারকে নিহত করেন, তখন দিল্লির ছেলে বুড়োর দামাদকুশ দামাদকুশ চিৎকারে অতিষ্ঠ হয়ে শেষটায় তিনি দিল্লি ছাড়তে বাধ্য হন। রাস্তার ডেপো ছোড়ারা পর্যন্ত নির্ভয়ে অজিত সিংয়ের পালকির দুপাশের সঙ্গে সঙ্গে ছুটত, আর সেপাই বরকান্দাজদের তম্বিতম্বাকে বিলকুল পরোয়া না করে তারস্বরে একটানে দামাদকুশ দামাদকুশ বলে অজিত সিংকে খেপিয়ে তুলত। হবিবুল্লাহ নসরুল্লাহ মইনুস সুলতানে তিনজনই এই চুক্তিতে অল্প বিস্তর সন্তুষ্ট হলেন। একদম নারাজ হলেন মাতৃহীন মইনুস সুলতানের বিমাতা। ইনি আমানুল্লাহর মা হবিবুল্লাহর দ্বিতীয় মহিষী। আফগানিস্তানের লোকে একে রানীমা বা উলিয়া হজরত নামে চিনত। এর দাপটে আমির হবিবুল্লাহর মতো খান্ডারও কুরবানির বকরি অর্থাৎ বলির পাঁঠার মতো কাঁপতেন। একবার গোস্বা করে রানীমা যখন নদীর ওপারে গিয়ে তাঁবু খাটান, তখন হবিবুল্লাহ কোনো কৌশলে তার কিনারা লাগাতে না পেরে শেষটায় এপারে বসে পাগলের মতো সর্বাঙ্গে ধুলো কাদা মেখে তার সঙ্গদিল বা পাষাণ হৃদয় গলাতে সমর্থ হয়েছিলেন। রানীমা স্থির করলেন, এই সংসারকে যখন ওমর খৈয়াম দাবা খেলার ছকের সঙ্গে তুলনা করেছেন, তখন নসরুল্লাহ এবং মইনুস সুলতানের মতো দুই জব্বর খুঁটিকে গাহাইল করা আমানুল্লাহর মতো নগণ্য বরের পক্ষে সম্ভব নাও হতে পারে। তার পক্ষেই বা রাজা হওয়া অসম্ভব হবে কেন? এমন সময় কাবুলের সেরা খানদানি বংশের মোহাম্মদ তর্জি সিরিয়া নির্বাসন থেকে দেশে ফিরলেন। সঙ্গে পরীর মতো তিন কন্যা, কাওয়াব, সুরাইয়া আর বিবি খুর্দ। এরা দেশ বিদেশ দেখেছেন, লেখাপড়া জানেন, রুস পাউডার ব্যবহারে ওয়াকিবহাল। এদের উদয়ে কাবুল কুমারীদের চেহারা অত্যন্ত ম্লান, বেজৌলস, অমার্জিত বা আনকালচার্ড মনে হতে লাগলো। হবিবুল্লাহ রাজধানীতে ছিলেন না। আমানুল্লাহর মা যদিও আসলে দ্বিতীয় মহিষী, কিন্তু মইনুস সুলতানের মাতার মৃত্যুতে প্রধান মহিষী হয়েছেন। এক বিরাট ভোজের বন্দোবস্ত করলেন। অন্তরঙ্গ আত্মীয় স্বজনকে পই পই বুঝিয়ে দিলেন যে করেই হোক মইনুস সুলতানের তর্জির বরমে কাওবাবের দিকে দৃষ্টি আকৃষ্ট করতেই হবে। বিপুল রাজপ্রাসাদের আনাচে কানাচে দু একটা কামরা বিশেষ করে খালি রাখা হলো। সেখানে কেউ যেন হঠাৎ গিয়ে উপস্থিত না হয়। খানাপিনা চলল, গাডমাজনায় রাজবাড়ির সরগরম। রানীমা নিজে মইনুস সুলতানকে কাউকাবের সঙ্গে আলাপ করিয়ে দিলেন, আর কাউকাবকে ফিস করে কানে কানে বললেন, ইনিই যুবরাজ। আফগানিস্তানের তখ্ত একদিন এরই হবে। কাউকাব বুদ্ধিমতী মেয়ে, কষের গমে কষের ময়দা হয় জানতেন। আর না জানলেই বা কি, শঙ্করাচার্য তরুণ তরুণীদের প্রধান বৃত্তি সম্বন্ধে যে মোক্ষম তত্ত্ব বলেছেন সেটা রাজপ্রাসাদেও খাটে। প্ল্যানটা ঠিক উতরে গেল। বিশাল রাজপ্রাসাদে ঘুরতে ঘুরতে মইনুস সুলতানে কাউকাবের সঙ্গে পুরীর এক নিভৃত কক্ষে বিশ্রামভালাপে মশগুল হলেন। মইন ভাবলেন, খুশ এখতিয়ারে নিভৃত কক্ষে ঢুকেছেন। রানীমা জানতেন শিকার জালে পড়েছে। প্ল্যান মাফিকই রানীমা হঠাৎ যেন বেখেয়ালে এই কামরায় ঢুকে পড়লেন। তরুণ তরুণী একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে উঠে দাঁড়ালেন। রানীমা সোহাগ মেখে অমিয়া ছেনে সতীন পোকে বললেন, বাচ্চা, তোমার মা নেই, আমি তোমার মা। তোমার সুখ দুঃখের কথা আমাকে বলবে না তো কাকে বলবে? তোমার বিয়ের ভার তো আমার কাঁধেই। কাউকাবকে যদি তোমার পছন্দ হয়ে থাকে তবে এত লজ্জা পাচ্ছ কেন?
তোরজির মেয়ের কাছে দাঁড়াতে পারে এমন মেয়ে তো কাবুলে আর নেই। তোমার দিল কি বলে? দিল আর কি বলবে? মুইন তখন ফাটা বাঁশের মাঝখানে। দিল যা বলে বলুক, মুখে কি বলেছেন সেই সম্বন্ধে কামুল চালনরা পঞ্চমুখ। কেউ বলেন নীরবতা দিয়ে সম্মতি দেখিয়েছিলেন, কেউ বলেন মৃদু আপত্তি জানিয়েছিলেন, কারণ জানতেন নসরুল্লাহর মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে আছে। কেউ বলেন মিনমিন করে সম্মতি জানিয়েছিলেন, কারণ ঠিক তার এক লহমা আগে ভালো মন্দ না ভেবে কাউকাবকে প্রেম নিবেদন করে বসেছিলেন। হয়তো ভেবেছিলেন প্রেম আর বিয়ে ভিন্ন ভিন্ন শিরোপীরা, এখন এড়াবেন কি করে। কেউ বলেন শুধু হুঁ 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 করেছিলেন। তার থেকে হস্তনিস্ত হ্যাঁ না যে কথা বাংলা থেকে হ্যস্তন্যস্ত বেরিয়েছে, কিছুই বুঝবার উপায় ছিল না। কেউ বলেন তিনি রামগঙ্গা ভালো করে কিছু প্রকাশ করার আগেই রানীমা কামরা ছেড়ে চলে গিয়েছিলেন, অর্থাৎ কাবল চারণদের পঞ্চমুখ পঞ্চতন্ত্রের কাহিনী বলে। মোদ্দা কথা এই যে সে অবস্থায় আমির হোক, ফকির হোক, ঘুঘু হোক, কবুতর হোক, আর 5 জন গুরুজনের সামনে পড়লে যা করে থাকে বা বলে থাকে, মঈনুস সুলতানে তাই করেছিলেন। কিন্তু কি করে বলেছিলেন সে কথা জানার যত না দরকার, তার চেয়ে ঢের বেশি জানা দরকার রানীমা মজলিসে ফিরে গিয়ে সে কথা বলা বা না বলার কী অর্থ প্রকাশ করলেন। বিশ্ববিদ্যালয়ের টেক্সট বুক কী বলে না বলে সেটা অবান্তর, জীবনে কাজে লাগে বাজারের গাইড বুক। রানীমা পর্দার আড়ালে থাকা সত্ত্বেও যখন তামাম আফগানিস্তান তার কণ্ঠ শুনতে পেত, তখন মজলিসের হর্ষোল্লাস যে তার গলার নিচে চাপা পড়ে গিয়েছিল তাতে আর কি সন্দেহ। রানীমা বললেন, আজ বড় আনন্দের দিন। আমার চোখের জ্যোতি নূর-ই চশম ইনায়েতুল্লাহ খান মঈনুস সুলতানে তোরজি কন্যা কাউকাবকে বিয়ে করবেন বলে মন স্থির করেছেন। খানা মজলিস দুটোর সময় ভাঙবার কথা ছিল, সে বন্দোবস্ত বাতিল। ফজরের নামাজ পর্যন্ত আজকের উৎসব চলবে। আজ রাত্রেই আমি কন্যাপক্ষকে প্রস্তাব পাঠাচ্ছি। মজলিসের ঝাড়বাতি দ্বিগুণ আভায় জ্বলে উঠল, চতুর্দিকে আনন্দোচ্ছ্বাস, হর্ষধ্বনি। দাসদাসী ছুটল বিয়ের তত্ত্বের তত্ত্ব তাবাস করতে। সব কিছু সেই দুপুর রাতে রাজবাড়িতেই পাওয়া গেল। আশ্চর্য হওয়ার সাহস কার? তোরজি হাতে স্বর্গ পেলেন, কাউকাব হৃদয়ে স্বর্গ পেয়েছেন। সঙ্গে সঙ্গে রানীমা হাবিবুল্লার কাছে সুসংবাদ জানিয়ে দূত পাঠালেন। মা ও রাজমহিষী রূপে তিনি মঈনুস সুলতানের হৃদয়ের গতি কোন দিকে জানতে পেরে তোরজি কন্যা কাউকাবের সঙ্গে তার বিয়ে স্থির করেছেন। প্রগতিশীল আফগানিস্তানের ভাবে রাজমহিষী সুশিক্ষিতা হওয়া নিতান্ত প্রয়োজন। কাবুলে এমন কুমারী নেই যিনি কাউকাবের কাছে দাঁড়াতে পারেন। প্রাথমিক মঙ্গলানুষ্ঠান খুদাতালার মেহেরবানিতে সুসম্পন্ন হয়েছে। মহারাজ অতি সত্বর রাজধানীতে ফিরে এসে রুসমাতের দিন ধার্য করে পৌরজনের হর্ষবর্ধন করুন। হবিবুল্লাহ তো রেগে টং, কিন্তু কাণ্ডজ্ঞান হারালেন না। আর কেউ বুঝুক না বুঝুক, তিনি বিলক্ষণ টের পেলেন যে মূর্খ মঈনুস সুলতানে কাউকাবের প্রেমে পড়ে নসরুল্লাহর মেয়েকে হারায়নি, হারাতে বসেছে রাজ সিংহাসন। কিন্তু হবিবুল্লাহ যদিও সাধারণ পঞ্চমত্তকার নিয়ে মত্ত থাকতেন, তবুও তাঁর বুঝতে বিলম্ব হলো না যে সমস্ত ষড়যন্ত্রের পেছনে রয়েছেন মহিষী। সৎমার এত প্রেম তো সহজে বিশ্বাস হয় না। সতীনমার কথাগুলি মধুরসের বাণী, তলা দিয়ে গুড়ি কাটেন, ওপর থেকে পানি। পানি ঢালা দেখেই হবিবুল্লাহ বুঝতে পারলেন গুড়িটি নিশ্চয়ই কাটা হয়েছে। রাগ সামলে নিয়ে হবিবুল্লাহ অতি কমনীয় নমনীয় উত্তর দিলেন, খুদাতালাকে অসংখ্য ধন্যবাদ যে মহিষী শুভবুদ্ধি প্রণোদিতা হয়ে এই বিয়ে স্থির করেছেন। তোরজি কন্যা কাউকাব যে সব দিক থেকে মঈনুস সুলতানের উপযুক্ত, তাতে আর সন্দেহ কি। শুধু কাউকাব কেন, তোরজির মেজমে সুরাইয়াও তো সুশিক্ষিতা, সুরূপমা, সুমার্জিতা। দ্বিতীয় পুত্র আমানুল্লাহ বা খাস কাবুলি জঙ্গলি মেয়ে বিয়ে করবেন কেন? তাই তিনি মহিষীর মহান দৃষ্টান্ত অনুসরণ করে সুরাইয়ার সঙ্গে আমানুল্লাহর বিয়ে স্থির করে এই চিঠি লেখার সঙ্গে সঙ্গে তোরজির নিকট বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন। সত্তর রাজধানীতে ফিরে এসে তিনি স্বয়ং ইত্যাদি ইত্যাদি। হবিবুল্লাহ বুঝতে পেরেছিলেন রানীমার মতলব মঈনুস সুলতানের স্কন্ধে কাউকাবকে চাপিয়ে দিয়ে আপন ছেলে আমানুল্লাহর সঙ্গে নসরুল্লাহর মেয়ের বিয়ে দেওয়ার। তাহলে নসরুল্লাহর মরার পর আমানুল্লাহর আমির হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। হবিবুল্লাহ সেই পথ বন্ধ করার জন্য আমানুল্লাহর স্কন্ধে সুরাইয়াকে চাপিয়ে দিলেন। যে রানীমা কাউকাবের বিদেশি শিক্ষা দীক্ষার প্রশংসায় পঞ্চমুখ, তিনি সুরাইয়াকে ঠেকিয়ে রাখবেন কোন লজ্জায়? বিশেষ করে যখন চিহল সতুন থেকে বাগ-এ-বালা পর্যন্ত সুবে কাবুল জানে সুরাইয়া কাউকাবের চেয়ে দেখতে শুনতে পড়াশোনায় অনেক ভালো। রানীমার মস্তকে বজ্রাঘাত। বরের কিস্তিতে রাজাকে মাত করতে গিয়ে তিনি যে প্রায় চাল মাতের কাছাকাছি।
হবিবুল্লাহকে প্রাণ ভরে অভিসম্পাত দিলেন, নসরুল্লাহর মেয়েকে তুই পেলি নে, আমিও পেলুম না। তবু মন্দের ভালো, নসরুল্লাহর কাছে এখন মইনুস সুলতানে আর আমানুল্লাহ দুজনেই বরাবর। মইনুস সুলতানের বাসা এখন আর নসরকন্যার সিসায় ভারী হবে না, সেই মন্দের ভালো। দাবা খেলা ইংরেজিতে যাকে বলে ওয়েটিং মুভ, রানীমা সেই পন্থা অবলম্বন করলেন। এর পরের অধ্যায় আরম্ভ হয় ভারতবর্ষের রাজা মহেন্দ্র প্রতাপকে দিয়ে। 1915 সালের মাঝামাঝি জার্মান পররাষ্ট্র বিভাগ রাজা মহেন্দ্র প্রতাপের উপদেশ মতো স্থির করলেন যে কোনো গতিকে যদি আমির হবিবুল্লাহকে দিয়ে ভারতবর্ষ আক্রমণ করানো যায় তাহলে ইংরেজের এক ঠ্যাং খোঁড়া করার মতোই হবে। ভারতবর্ষ তখন স্বাধীনতা পাবার লোভে বিদ্রোহ করুক আর নাই করুক, ইংরেজকে অন্তত একটা পুরো বাহিনী পাঞ্জাবে রাখতে হবে, তাহলে তুর্করা মধ্যপ্রাচ্যে ইংরেজকে কাবুল করে আনতে পারবে। ফলে যদি সুয়েজ বন্ধ হয়ে যায় তাহলে ইংরেজের দু পাই খোঁড়া হয়ে যাবে। মহেন্দ্র প্রতাপ অবশ্যই আশা করেছিলেন যে আর কিছু হোক না হোক ভারতবর্ষ যদি ফাঁকতালে স্বাধীনতা পেয়ে যায় তাহলেই যথেষ্ট। কাইজার রাজাকে প্রচুর খাতির যত্ন করে স্বর্ণ ঈগল মেডেল পরিয়ে একদল জার্মান কূটনীতিকের সঙ্গে আফগানিস্তান রওনা করিয়ে দিলেন। পথে রাজা তুর্কির সুলতানের কাছ থেকে অনেক আদর আপ্যায়ন পেলেন, কিন্তু পূর্ব ইরান ও পশ্চিম আফগানিস্তানে রাজা ও জার্মান দলকে নানা বিপদ আপদ ফাঁড়া গর্দিশ কাটিয়ে এগোতে হলো। ইংরেজ ও রুশ উভয় রাজা দৌত্যের খবর পেয়ে উত্তর দক্ষিণ দুদিক থেকে হানা দেয়। অসম্ভব দুঃখ কষ্ট সহ্য করে বেশিরভাগ জিনিসপত্র পথে ফেলে দিয়ে তাঁরা 1915 সালে শীতের শুরুতে কাবুল পৌঁছান। আমির হাবিবুল্লাহ বাদশাহী কায়দায় রাজাকে অভ্যর্থনা করলেন। তামাম কাবুল শহরে রাস্তার দুপাশে ভিড় লাগিয়ে রাজাকে তাদের আনন্দ অভিবাদন জানালো। বাবর বাদশাহের কবরের কাছে রাজাকে হবিবুল্লাহর এক খাস প্রাসাদে রাখা হলো। কাবুলের লোক সহজে কাউকে অভিনন্দন করে না। রাজার জন্য তারা যে ঘন্টার পর ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়েছিল তার প্রথম কারণ কাবুলের জনসাধারণ ইংরেজের নষ্টামি ও হবিবুল্লাহর ইংরেজ প্রীতিতে বিরক্ত হয়ে পূর্ণ স্বাধীনতার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। নব্য তুর্কি নব্য মিশরের জাতীয়তাবাদের কচ্ছিত জাগরিত বিহঙ্গ কাকলি কাবুলের গুলিস্তান বোস্তানকেও চঞ্চল করে তুলেছিল। দ্বিতীয় কারণ, রাজা ভারতবর্ষের লোক। জার্মানির শেষ মতলব কি সেই সম্বন্ধে কাবুলিদের মনে নানা সন্দেহ থাকলেও ভারতবর্ষের নিঃস্বার্থপরতা সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা ছিল না। এ অনুমান কাইজার বার্লিনে বসে করতে পেরেছিলেন বলেই ভারতের মহেন্দ্রকে জার্মান কূটনীতিকদের মাঝখানে ইন্দ্রের আসনে বসে পাঠিয়েছিলেন। ইংরেজ অবশ্য আমির হাবিবুল্লাহকে তম্বি করে হুকুম দিল পত্রপাঠ যেন রাজা আর তার দলকে আফগানিস্তান থেকে বের করে দেওয়া হয়। কিন্তু ধূর্ত হাবিবুল্লাহ ইংরেজকে নানা রকম টাল বাহানা দিয়ে ঠান্ডা করে রাখলেন। এ কথাও অবশ্য তাঁর অজানা ছিল না যে ইংরেজদের দুহাত ভর্তি আফগানিস্তানের আক্রমণ করার মতন সৈন্যবল তার কোমরে নেই। কিন্তু হাবিবুল্লাহ রাজার প্রস্তাবে রাজি হলেন না। কেননা রাজি না হয়ে ভালো করেছিলেন কি মন্দ করেছিলেন সেই সম্বন্ধে আমি অনেক লোকের মুখে অনেক অনেক কারণ অনেক আলোচনা শুনেছি। সেসব কারণের কটা খাঁটি কটা ঝুট বলা অসম্ভব। কিন্তু এই বিষয়ে দেখলুম কারও মনে সন্দেহ নেই যে হাবিবুল্লাহ জনমত উপেক্ষা করলেন, জার্মানি তুর্কি ভারতবর্ষকেও নিরাশ করলেন। জার্মানরা 1 বছর চেষ্টা করে দেশে ফিরে গেল, কিন্তু মহেন্দ্র প্রতাপ তখনকার মতো আশা ছেড়ে দিলেও ভবিষ্যতের জন্য আবাদ করতে কসুর করলেন না। রাজা জানতেন হাবিবুল্লাহর মৃত্যুর পর আমির হবেন নসরুল্লাহ, নয় মইনুস সুলতানে। কিন্তু দুটো টাকাই যে মেকি, রাজা 2-4 বার বাজিয়ে বেশ বুঝে নিয়েছিলেন। আমানুল্লাহর কথা কেউ তখন হিসাবে নিত না, কিন্তু রাজা যে তাকে বেশ ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার পরখ করে নিয়েছিলেন সে কথা কেউ জানে না, রাজাও মুখ ফুটে কিছু বলেননি। 1917 সালে রুশ বিপ্লবের সঙ্গে সঙ্গে রাজা কাবুল ছাড়েন। তারপর যুদ্ধ শেষ হলো। শেষ আশায় নিরাশ হয়ে কাবুলের প্রগতিপন্থীরা নির্জীব হয়ে পড়লেন। পর্দার আড়াল থেকে তখন এক অদৃশ্য হাত আফগানিস্তানের ঘুঁটি জ্বালাতে লাগলো। সে হাত আমানুল্লাহর মাতা রানীমা উলিয়া হজরতের। বহু বছর ধরে রানীমা প্রহর গুনছিলেন এই সুযোগের প্রত্যাশার। তিনি জানতেন প্রগতিপন্থীরা হাবিবুল্লাহ নসরুল্লাহ মইনুস সুলতানের সম্বন্ধে সম্পূর্ণ নিরাশ না হওয়া পর্যন্ত আমানুল্লাহর কথা হিসেবেই আনবে না। পর্দার আড়াল থেকে রানীমা প্রগতিপন্থী যুবকদের বুঝিয়ে দিলেন যে হাবিবুল্লাহ কাবুলের বুকের ওপর জগদ্দল পাথর। রাজা মহেন্দ্র প্রতাপও যখন সে ধরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেননি তখন তারা বসে আছেন কিসের আশায়? নসরুল্লাহ মইনুস সুলতানে দুজনেই ভাবেন সিংহাসন তাদের হকের মাল, সে মালের জন্য তারা কোনো দাম দিতে নারাজ। কিন্তু আমানুল্লাহ দাম নিতে তৈরি। সে কী দাম? বুকের খুন দিয়ে তিনি ইংরেজদের সঙ্গে লড়ে দেশকে স্বাধীন করতে প্রস্তুত। কিন্তু আমানুল্লাহকে আমির করা যায় কী প্রকারে?
রানিমা বোরকার ভেতর থেকেও তার নীল ছাপ বের করলেন। আসছে শীতে আমির হাবিবুল্লাহ যখন নসরুল্লাহ আর মইনুস সুলতানকে সঙ্গে নিয়ে জালালাবাদ যাবেন, তখন আমানুল্লাহ কাবুলের গভর্নর হবেন। তখন যদি হাবিবুল্লাহ জালালাবাদে মারা যান, তবে কাবুলের অস্ত্রশালা আর কোষাধ্যক্ষের জিম্মাদার গভর্নর আমানুল্লাহ তা ঠিক ঠিক ব্যবহার করতে পারবেন। রাজা হতে হলে এই দুটো জিনিসই যথেষ্ট। কিন্তু মানুষ মরে ভগবানের ইচ্ছায়। নীল ছাপের সঙ্গে দাগ মিলিয়ে যে হাবিবুল্লাহ ঠিক তখনই মরবেন, তার কী স্থিরতা! অসহিষ্ণু রানিমা বুঝিয়ে দিলেন যে ভগবানের ইচ্ছা মানুষের হাত দিয়েই সফল হয়, বিশেষত যদি তার হাতে তখন একটি নগণ্য পিস্তল মাত্র থাকে। স্বামী হত্যা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে ব্যক্তিগত সম্পর্কের কথা হচ্ছে না, যেখানে সমস্ত দেশের আশা ভরসা, ভবিষ্যৎ মঙ্গল অমঙ্গল, ভাগ্য নিয়ন্ত্রণের প্রশ্ন। সেখানে কে স্বামী, স্ত্রী বা কে? শঙ্করাচার্য বলেছেন কা তবু কান্তা, কিন্তু ঠিক তারপরেই সংসার অতীব বিচিত্র কেন বলেছেন, সে তত্ত্বটা এতদিন পর আমার কাছে খোলাসা হলো। অর্বাচীনরা তবু শুধালো, কিন্তু আমির হাবিবুল্লাহর সৈন্যদল আর জালালাবাদ অঞ্চলের লোকজন নসরুল্লাহ বা মইনুস সুলতানের পক্ষ নেবে না? রাগে দুঃখে রানিমার নাকি কণ্ঠরোধ হবার উপক্রম হয়েছিল। উষ্মা চেপে শেষটায় বলেছিলেন, ওরে মূর্খের দল, জালালাবাদে যেই রাজা হোক না কেন, আমরা রটাবো না যে সিংহাসনের লোভে অসহিষ্ণু হয়ে সেই গৃধুই নিরীহ হাবিবুল্লাহকে খুন করেছে। মূর্খরা এতক্ষণে বুঝল এ স্থলে রানীর কি মত নয়, এখানে রানীর মতই সকল মতের রানী। এসব আমার শোনা কথা, কতটা ঠিক কতটা ভুল হলপ করে বলতে পারবো না, তবে এরকমেরই কিছু একটা যে হয়েছিল সে বিষয়ে কাবুল চারণদের মনে কোনো সন্দেহ নেই। কিন্তু কথামালার গল্প ভুল। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার জন্য লোকও জুটল। আপনা অলসতাই হাবিবুল্লাহর মৃত্যুর আরেক কারণ। জালালাবাদে একদিন সন্ধ্যাবেলা শিকার থেকে ফিরে আসতেই তার গুপ্তচর নিবেদন করল যে গোপনে হুজুরের সঙ্গে সে অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আলাপ করতে চায়। সে নাকি কি করে শেষ মুহূর্তে এই ষড়যন্ত্রের খবর পেয়েছিল। কাল হবে বলে নাকি হাবিবুল্লাহ প্রাসাদের ভেতরে ঢুকে গেলেন। সকলের সামনে গুপ্তচর কিছু খুলে বলতে পারল না। আমিরও শুধু বললেন, কাল হবে। সে কাল আর কখনো হয়নি। সে রাতেই গুপ্তঘাতকের হাতে হাবিবুল্লাহ প্রাণ দেন। সকালবেলা জালালাবাদে যে কী তুমুল কাণ্ড হয়েছিল তার বর্ণনা আশা করা অন্যায়। কেউ শুধায় আমিরকে মারল কে, কেউ শুধায় রাজা হবেন কে। একদল বলল শহীদ আমিরের ইচ্ছা ছিল নসরুল্লাহ রাজা হবেন। আরেক দল বলল মৃত আমিরের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই, রাজা হবেন বড় ছেলে যুবরাজ মইনুস সুলতানে ইনায়েতুল্লাহ। তখ্তের হক তাঁরই। বেশিরভাগ গিয়েছিল এনায়েতুল্লাহর কাছে। তিনি কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন। লোকজন যতই জিজ্ঞেস করে রাজা হবেন কে, তিনি হয় উত্তর দেন না, না হয় ফুপিয়ে ফুপিয়ে বলেন ব কাকায়েম বড়ো, অর্থাৎ খুড়োর কাছে যাও, আমি কি জানি। কেন সিংহাসনের লোভ করেননি বলা শক্ত। হয়তো পিতৃশোকে অত্যধিক কাতর হয়ে পড়েছিলেন, হয়তো পিতার ইচ্ছার সম্মান রাখতে চেয়েছিলেন, হয়তো আন্দাজ করেছিলেন যে যারা তার পিতাকে খুন করেছে তাদের লোকই শেষ পর্যন্ত তখ্ত দখল করবে। তিনি যদি সে পথে কাঁটা হয়ে মাথা খাড়া করেন, তবে সে মাথা বেশি দিন ঘাড়ে থাকবে না। অত্যন্ত কাঁচা কাঁচা লঙ্কাও পাঠার বলি দেখে খুশি হয় না, জানে এবার তাকে পেশার লগ্ন আসন্ন। নসরুল্লাহ আমির হলেন। এদিকে রানিমা কাবুলে বসে তড়িৎ গতিতে কাবুল, কান্দাহার, জালালাবাদ, হিরাতে খবর রটালেন রাজ্যগৃধ অসহিষ্ণু নসরুল্লাহ ভ্রাতা হাবিবুল্লাহকে খুন করেছেন। তার আমির হওয়াও এমনি কোনো হক ছিল না, এখন তো আর কোনো কথাই উঠতে পারে না। হক ছিল জ্যেষ্ঠ পুত্র যুবরাজ মইনুস সুলতানের। তিনি যখন স্বেচ্ছায় খুশ এখতিয়ারে নসরুল্লাহর বশ্যতা স্বীকার করে নিয়েছেন, অর্থাৎ সিংহাসনের দাবি ত্যাগ করেছেন, তখন হক বর্তাল আমানুল্লাহর ওপর। অকাট্য যুক্তি। তবু কাবুল চিৎকার করল, জিন্দাবাদ আমানুল্লাহ খান, ক্ষীণকণ্ঠে। সঙ্গে সঙ্গে রানিমা আমানুল্লাহর তখ্ত লাভে খুশি হয়ে সেপাইদের বিস্তর বকশিস দিলেন। নতুন বাদশাহ আমানুল্লাহ সেপাইদের তনখা অত্যন্ত কম বলে নিতান্ত কর্তব্য পালনার্থে সে তনখা ডাবল করে দিলেন। উভয় টাকাই রাজকোষ থেকে বেরুল। কাবুল হুঙ্কার দিয়ে বলল, জিন্দাবাদ আমানুল্লাহ খান। ভলতেয়ারকেও জিজ্ঞেস করা হয়েছিল মন্ত্রোচ্চারণ করে একপাল ভেড়া মারা যায় কিনা। ভলতেয়ার বলেছিলেন যায়, কিন্তু গোড়ায় প্রচুর পরিমাণে সেঁকো বিষ খাইয়ে দিলে আর কোনো সন্দেহই থাকবে না। আফগান সেপাইয়ের কাছে যুক্তিতর্কের মন্ত্রোচ্চারণের ন্যায় টাকাটাই সেঁকো। আমানুল্লাহ কাবুলের বাজারের মাঝখানে দাঁড়িয়ে পিতার মৃত্যুতে শোক প্রকাশ করলেন। সজল নয়নে
বলদৃপ্ত কণ্ঠে পিতৃঘাতকের রক্তপান করবেন বলে শপথ গ্রহণ করলেন। যে পাষণ্ড আমার জান দিলের পিতাকে হত্যা করেছে তার রক্ত না দেখা পর্যন্ত আমার কাছে জল শরাবের মতো হারাম। তার মাংস টুকরো টুকরো করা না পর্যন্ত সব মাংস আমার কাছে শূকরের মাংসের মতো হারাম। আমানুল্লাহর শত্রুপক্ষ বলে আমানুল্লাহ থিয়েটারে ঢুকলে নাম করতে পারতেন। মিত্রপক্ষ বলে সমস্ত ষড়যন্ত্রটা রানীমা সর্দারের সঙ্গে তৈরি করেছিলেন আমানুল্লাহকে বাইরে রেখে। হাজার হোক পিদরকুশ বা পিতৃহন্তার হস্তচুম্বন করতে অনেক লোকই ঘৃণাবোধ করতে পারে, বিশেষত রানীমা যখন একাই 1,00,000, তখন তরুণ আমানুল্লাহকে নাটকের দ্বিতীয় অঙ্কে নামিয়ে লাভ কি? আফগানিস্তানের স্ত্রীলোকের আমির হওয়ার রেওয়াজ থাকলে তাকে হয়তো সারা জীবনই যবনিকার অন্তরালে থাকতে হতো। আমানুল্লাহর সৈন্যদল জালালাবাদ পৌঁছল। নসরুল্লাহ, এনায়েতুল্লাহ দুজনেই বিনা যুদ্ধে আত্মসমর্পণ করলেন। নসরুল্লাহ মোল্লাদের কুতুব মিনার স্বরূপ ছিলেন। সে মিনার থেকে যাজক সম্প্রদায়ের গম্ভীর নিনাদ বহির্গত হয়ে কেন যে সেপাই শান্তি জড়ো করতে পারল না, সেও এক সমস্যা। কাবুল ফেরার পথে যুবরাজ নাকি ভবিষ্যতের কথা চিন্তা করে কেঁদে ফেলেছিলেন। জালালাবাদে যেসব সেপাই তাকে আমির তখ্তে বসাবার জন্য তার কাছে গিয়েছিল, তারা ততক্ষণে আমানুল্লাহর দলে যোগ দিয়ে কাবুল যাচ্ছে। কান্না দেখে তারা নাকি মইনুস সুলতানের কাছে এসে বারবার বিদ্রুপ করে বলেছিল, বলো না এখন ব কাকায়েম বড়ো, খুড়োর কাছে যাও, তিনি সব জানেন। যাও এখন খুড়োর কাছে। এখন দেখি কাবুল পৌঁছলে খুড়ো তোমাকে বাঁচান কী করে। কাবুলের আর্ক দুর্গে দুজনকেই বন্দি করে রাখা হলো। কিছুদিন পর নসরুল্লাহ কলেরায় মারা যান। কফি খেয়ে নাকি তার কলেরা হয়েছিল। কফিতে অন্য কিছু মেশানো ছিল কি না সেই বিষয়ে দেখলুম অধিকাংশ কাবুল চারণের স্মৃতিশক্তি বড়ই ক্ষীণ। এরপর মইনুস সুলতানের মনের অবস্থা কী হয়েছিল ভাবতে গেলে আমার মতো নিরীহ বাঙালির মাথা ঘুরে যায়। কল্পনা সেখানে পৌঁছায় না। মৃত্যু ভয়ের তুলনাও নাকি নেই। এখানে পৌঁছে সমস্ত দুনিয়ার উচিত আমানুল্লাহকে বারবার সাষ্টাঙ্গে প্রণাম করা। প্রাচ্যের ইতিহাসে যা কখনো হয়নি, আমানুল্লাহ তাই করলেন। মাতার হাত থেকে যেটুকু ক্ষমতা তিনি ততদিনে অধিকার করতে পেরেছিলেন, তারই জোরে বিচক্ষণ কূটনীতিকদের শত উপদেশ গ্রাহ্য না করে তিনি বইমাত্রের জ্যেষ্ঠ ভ্রাতাকে মুক্তি দিলেন। এ যে কত বড় সাহসের পরিচয় তা শুধু তাঁরাই বুঝতে পারবেন যারা মোগল পাঠানের ইতিহাস পড়েছেন। এত বড় দরাজ, তিল আর হিম্মত জিগরের নিশান আফগানিস্তানের ইতিহাসে আর কারো নেই।